পথের কাঁটা দূর হয়ে গেল ২১ বছর ধরে তুরস্ককে শাসন করা রিসেপ তাইপ এরদোয়ানের। আরেক দফা প্রেসিডেন্ট হওয়া তার জন্য এখন শুধুই সময়ের ব্যাপার। প্রথম দফায় জিতলেও সামান্যের জন্য ৫০% বেশি ভোট না পাওয়ায় সরাসরি ক্ষমতায় যেতে পারেননি। এখন দ্বিতীয় দফা ভোটের আগে তার হাতে পড়েছে তুরুপের তাস। ১৪ মের ভোটে ৩ প্রার্থীর মধ্যে এরদোয়ানের বাক্সে পড়ে ৪৯.৫২% ভোট। প্রধান প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু পান ৪৪.৮৮% ভোট। তৃতীয় হওয়া সিনান ওগানের ঝুলিতে গেছে ৫.১৭% ভোট। অন্য অনেক দেশ হলে এরদোয়ান সেদিনই প্রেসিডেন্ট হয়ে যেতে পারতেন, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তুরস্কের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধান হতে হলে পেতে হবে ৫০%-এর বেশি ভোট। সেটি কেউ না পাওয়ায় প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে দ্বিতীয় দফায় ভোটের তারিখ ঘোষণা করা হয় ২৮ মে। নির্বাচনে তৃতীয় হওয়া ইনান সরাসরি প্রতিদ্বন্দ্বিতা আর করতে পারবেন না। তবে তলানিতে থাকা সিনান ওগানি দ্বিতীয় দফা ভোটের আগে হয়ে ওঠেন ভীষণ গুরুত্বপূর্ণ খেলোয়াড়, কারণ তিনি যার দিকে যাবেন তার প্রাপ্ত ৫.১৭% ভোটই সেদিকে যাবে বলে সবার অনুমান। অর্থাৎ আদতে তুরস্কের মসনদ ঠিক করবেন সবার পেছনে থাকা এই সিনান ওগান। সিনানকে নিজের দিকে টানতে তাই মরিয়া ছিলেন রিসেপ তাইপ এরদোয়ান এবং কেমাল। ভোটের আগের সেই খেলায় কেমালকে হারিয়ে জয়ের বন্দরে এখন এরদোয়ান। সংবাদ সম্মেলন করে এরদোয়ানের প্রতি সমর্থন ঘোষণা করে ফেলেছেন সিনান। তিনি বলেন, দেশ ও জাতির জন্য এটাই সিদ্ধান্ত সঠিক। ২১ বছর ধরে তুরস্ককে শাসন করে আসা রিসেপ তাইপ এরদোয়ানের ঠেকাতে মরিয়া হয়ে গিয়েছিল পশ্চিমা বিশ্ব। নির্বাচন পূর্ব জনমত জরিপগুলোই বলা হচ্ছিল মানুষ নাকি ত্যক্ত বিরক্ত। এবারের নির্বাচনে তাই এরদোয়ানের ২ দশকের শাসন ক্ষমতার অবসান ঘটতে যাচ্ছে। কিন্তু নির্বাচনে এসব জনমত জরিপের প্রতিফলন ঘটেনি। সব প্রতিকূলতা অতিক্রম করে প্রথম দফা নির্বাচনে জিতেছেন। শুধু জেতেননি, ক্ষমতায় যেতে যেখানে ৫০% ভোট প্রয়োজন ছিল সেখানে তিনি ৪৯.৫২% ভোট পেয়েছেন। সামান্যের জন্য সরাসরি ক্ষমতায় যেতে পারেননি। রিসেপ তাইপ এরদোয়ানের আমলে তুরস্ক তরতর করে এগিয়েছে। ক্ষমতায় আসার পর তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাড়িয়েছেন, বিতরণ করেন সহজ শর্তের ঋণ। সার্বিকভাবে বেকারত্ব কমেছে, শিক্ষার হার বেড়েছে মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও। প্রযুক্তি খাতে বিনিয়োগ বেড়েছে, বিশেষ করে সামরিক প্রযুক্তি খাতে নজরকাড়া উন্নতি হয়েছে। সামরিক সরঞ্জামের ৭০% তুরস্ক এখন নিজেরাই উৎপাদন করছে। দক্ষতা আরও বাড়াতে বিভিন্ন দেশ থেকে তুর্কি বংশোদ্ভূত প্রযুক্তি বিশেষজ্ঞদের ফিরিয়ে আনা হচ্ছে। এরদোয়ানের বদৌলতে বিশ্ব কূটনীতিতেও তুরস্ক অনন্য এক অবস্থানে পৌঁছেছে। তার হাত ধরেই ধর্মনিরপেক্ষতাবাদের নীতি থেকে বের হয়ে তুরস্ক ইসলামী জাতীয়তাবাদী হয়ে উঠেছে। নিজ দেশের পাশাপাশি মুসলিম অধ্যুষিত দেশেও এরদোয়ানের পক্ষে তৈরি হয়েছে জনমত। এছাড়া সম্প্রতি কৃষ্ণ সাগরে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, মওকুফ করা হয়েছে আগামী ১ বছর রান্না ও পানি গরমের জন্য গ্যাসের বিল। নির্বাচনী প্রচারণায় এরদোয়ান এসব অর্থনৈতিক উন্নতি ও বেতন ভাতা সহ সামাজিক নিরাপত্তা খাতের সুযোগ সুবিধা বৃদ্ধির কথাও বারবার উল্লেখ করেছেন। অব্যাহতভাবে এসব প্রচারণার ফলে ভোটের আগে বিভিন্ন জনমত জরিপকে ছাপিয়ে ভোটের মাঠের চিত্র বদলে যায়। এভাবেই গত কয়েক বছরে সৃষ্টি হওয়া অনাস্থাকে কাটিয়ে ওঠেন এরদোয়ান। নির্বাচনে বরং অল্পের জন্য প্রথমবারই সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারলেন না। এই ফলাফলে তাই এরদোয়ান সহ তার দল একেপির নেতাকর্মীরা উৎফুল্ল এবং উল্লসিত। অনেকটা বিজয় হিসেবে এই ফলাফলকে দেখছেন তারা। তবে এও ঠিক যে গত ২ বছর ধরে তুরস্কের মূল্যস্ফীতির অবিশ্বাস্য অঙ্কের পরও ইসলামী জাতীয়তাবাদী এই নেতার এই বিজয়কে বিস্ময়কর হিসেবে দেখা হচ্ছে। সরকারি হিসাবেই এবার দেশটিতে মূল্যস্ফীতি হয়েছে ৪৯%। এর মধ্যে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ৫৩%। অন্যদিকে স্বাধীন গবেষকরা জানিয়েছেন এই মূল্যস্ফীতি ১০০%-এরও বেশি। এরদোয়ান যদি দ্বিতীয় দফা ভোটে জিতে ক্ষমতায় আসেনও, তারপরও এই নির্বাচন তার জন্য একটি সতর্কবার্তা দিয়েছে। ২ দশক ধরে তুরস্কের রাজনীতি নিয়ন্ত্রণ করে আসা এই নেতার ভোট এবারই প্রথম কমেছে। তরুণরাও এবার তার বিপক্ষে ছিলেন। ২০২২ সালে দেশটিতে ভোগ্যপণ্যের দাম বেড়ে যায় ৮৪%। অন্যদিকে মুদ্রার মান কমেছে ৪৪%। এত কিছুর পরেও জনগণের মন এখনো এরদোয়ানের কাছ থেকে উঠে যায়নি। এবার তাই এসব কিছু ঠিক করাতে আরও মনোযোগী হওয়া উচিত এরদোয়ানের।